আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো। আমি শামিন সুলতানা, প্রভাষক অর্থনীতি, রাজু উত্তরা মডেল কলেজ। আজ আমি কলেজের শিক্ষার্থীদের জন্য অর্থনীতি বিষয়ে আমার লেকচার উপস্থাপনের জন্য আমি উপস্থিত হয়েছি। একাদশ এবং দ্বাদশ মানবিক শাখার শিক্ষার্থীরা, আজ আমি অর্থনীতি বিষয়ে তৃতীয় পত্রের অধ্যায় 5 খাদ্য নিরাপত্তা এই বিষয়ের উপর আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমি আজকে আমার নির্ধারিত যে লেকচার সেটা শুরু করতে যাচ্ছি। চলো আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি। আজকের নির্ধারিত যে লেকচার সেটি হচ্ছে খাদ্য নিরাপত্তা লেকচার 1। আজকের লেকচার থেকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো সে বিষয়গুলো তোমরা যদি স্ক্রিনে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে। আজকের আলোচনা থেকে আমরা মূলত খাদ্য নিরাপত্তা কী এবং এর ধারণা সম্পর্কে জানতে পারব। খাদ্য নিরাপত্তার বিভিন্ন দিক সম্পর্কে অবগত হতে পারব। তো প্রথমেই আমরা চলে যাই খাদ্য নিরাপত্তার সংজ্ঞা। খুব স্বাভাবিকভাবে আমরা যদি একটু চিন্তা করি খাদ্য নিরাপত্তার বিষয়টি আসলে কি, একটি সংজ্ঞা এখানে আমি উপস্থাপন করেছি, তোমরা খেয়াল করো। পর্যাপ্ত খাদ্যের যথাযথ ব্যবহার, বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন ও এর দাম স্বাভাবিক পর্যায়ে রাখাকে খাদ্য নিরাপত্তা বলে। সংজ্ঞাটি বিশ্ব খাদ্য সম্মেলন ওয়ার্ল্ড ফুড সামিট 1974-এ সংজ্ঞাটি প্রদান করা হয়। দ্বিতীয় আরও একটি সংজ্ঞা সম্পর্কে আমি তোমাদের ধারণা দিচ্ছি। খাদ্য নিরাপত্তা তখনই বিদ্যমান থাকে যখন সুস্থ ও কর্মঠ জীবনযাপনের জন্য সকলই লোক সবসময় পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পুষ্টিকর খাদ্য সংগ্রহ করতে পারে। ওয়ার্ল্ড ফুড সামিট অফ 1996, এই দুটো সংজ্ঞা থেকে আমরা কতগুলো বিষয় বের করে নিয়ে আসতে পারি। এর মধ্যে আমরা একটা জিনিস খুব গুরুত্বের সাথে লক্ষ্য করছি যে দুটো সংজ্ঞাতেই খাদ্য নিরাপত্তার সাথে প্রথম যে বিষয়টিকে সম্পর্কিত করা হয়েছে সেটি হচ্ছে পর্যাপ্ত খাদ্যের প্রাপ্তি বা খাদ্য প্রাপ্ত, ফুড অ্যাভেলেবিলিটি, সেই বিষয়টি। দ্বিতীয় যে বিষয়টিকে আমি লক্ষ্য করছি এই সংজ্ঞার মধ্য থেকে সেটি হচ্ছে পুষ্টিকর খাদ্য, নিরাপদ খাদ্য এবং যা মানুষকে কর্মঠ এবং সুস্থ রাখে। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে দাম, অর্থাৎ দাম স্বাভাবিক পর্যায়ে রাখা, ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। তাহলে খাদ্য নিরাপত্তা আসলে শুধুমাত্র নিরাপদ খাদ্য বিষয়টি যেমন সম্পর্কিত, শুধু তাকে সম্পর্কিত করছে তা না, এর সাথে সাথে দেশে একটা নির্দিষ্ট সময় পর্যাপ্ত পরিমাণ খাদ্যের যোগান যেন নিশ্চিত করা যায় সেটা যেমন সম্পর্কিত। পাশাপাশি আমরা যে খাদ্যটা গ্রহণ করি সেটা আমাদের শরীরের জন্য কতটুকু পুষ্টি সমৃদ্ধ, এটা আমাদেরকে কতটুকু সুস্থ রাখছে এবং এর মাধ্যমে আমরা আমাদের সুস্থ ও কর্মময় জীবনকে অব্যাহত রাখতে পারছি কিনা সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং পাশাপাশি যে খাদ্য উৎপাদন হচ্ছে তা শুধু প্রচুর পরিমাণে হলেই হবে না, জনগণের ক্রয় ক্ষমতার ভেতরে সাধ্যের মধ্যে যদি সেটা না থাকে তাহলে জনগণ খাদ্যের ক্রয়যোগ্যতা হারাবে। তাহলে এখানে একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, খাদ্য নিরাপত্তা এই বিষয়টাকে আমরা বা এই বিষয়টি থেকে আমরা চারটা জিনিসের প্রভাব দেখতে পাচ্ছি বা চারটা জিনিসের উপস্থিতি লক্ষ্য করতে পারছি। এর মধ্যে একটি হচ্ছে আমি প্রথমে যেটা বললাম খাদ্যের প্রাপ্যতা বা পর্যাপ্ততা, ফুড অ্যাভেলেবিলিটি যেটা বললাম, খাদ্যের ক্রয়যোগ্যতা, খাদ্যের উপযোগিতা, খাদ্যের স্থিতিশীলতা। এই বিষয়গুলো যখন একটা নির্দিষ্ট সময়ে কোনো স্থানে দেশে বা অঞ্চলে উপস্থিত থাকছে তখন আমরা সেই দেশে বা অঞ্চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে বলে ধরে নিচ্ছি। এবং বর্তমান সময়ে করোনা ভাইরাস যে মহামারী বা দুর্যোগ সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু খাদ্য নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হতে যাচ্ছে এবং বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তারপরেও আমরা পর্যাপ্ত পরিমাণ খাদ্যের মজুদ যদি রাখতে পারি, উৎপাদনটাকে যদি সচল রাখতে পারি, তাহলে সামনের যে সময়টা কঠিন সময়টা আসবে সে সময় আমরা সেই খাদ্যশস্য বা খাদ্য যে উৎপাদিত দ্রব্যগুলো থাকবে সেটা দিয়ে সে দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবে। সুতরাং সকল সময়ে পর্যাপ্ত পরিমাণ খাদ্য প্রাপ্তি, জনগণের জন্য নিরাপদ খাদ্যের সংস্থান এবং তার ক্রয়ে জনগণের ক্রয় ক্ষমতা যদি থাকে তাহলে একমাত্র নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে বলে জানা যায়।
খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য তিনটা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। যেমন 1 নম্বর, প্রয়োজনীয় মোট খাদ্যের প্রাপ্যতা। এখানে প্রয়োজনীয় মোট খাদ্যের প্রাপ্যতা আসলে কাদের জন্য? কোনো ব্যক্তি বা পরিবার, কোনো পরিবার, ব্যক্তি বা দেশের, গোটা জাতির প্রয়োজনীয় মোট খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। 2 নম্বর, খাদ্য সরবরাহের যুক্তিসঙ্গত স্থায়িত্ব। এটা বলতে যেটা বোঝানো হচ্ছে যুক্তিসঙ্গত স্থায়িত্ব। এই জায়গাটিতে আমরা যে বিষয়টির উপর গুরুত্ব আরোপ করছি সেটা হচ্ছে স্থান ভেদে এবং ঋতু ভেদে যে খাদ্য সরবরাহ করা হচ্ছে সেটা যেন সে সময়ের মধ্যে আমরা ঠিক সময়ের মধ্যে করতে পারি। 3 নম্বর, প্রত্যেক পরিবারের ভৌত, সামাজিক ও অর্থনৈতিক অধিকারের নিশ্চয়তা। এটা বলছে কিসের নিশ্চয়তা, কোন ধরনের বিষয়ের প্রতি এটা ইঙ্গিত করছে? সেটা হচ্ছে কি নির্বিঘ্নে, অর্থাৎ একটা দেশে, একটা রাষ্ট্রের, যে কোনো পরিবারের ব্যক্তি যাতে সব সময় সকল ক্ষেত্রে যে দ্রব্যটা বা যে খাদ্য সামগ্রী রয়েছে সেটা যেন নির্বিঘ্নে পেতে পারে, পাশাপাশি সেটা যেন মানসম্মত হয়, সেই বিষয়টি নিশ্চয়তার কথাই বলা হচ্ছে। সর্বক্ষেত্রে কোনো ব্যক্তি বা কোনো পরিবারের ভৌত, যা বাস্তব, ফিজিক্যাল, ভৌত অর্থাৎ বাস্তব, সামাজিক ও অর্থনৈতিক সকল ক্ষেত্রে অবাধ অধিকারের নিশ্চয়তাটা অবশ্যই থাকতে হবে, যেখানে নির্বিঘ্নে মানসম্মত খাদ্য সংগ্রহে ক্রেতা এবং ভোক্তা উভয়ের অধিকার থাকে। তাহলে এখান থেকে আমরা খাদ্য নিরাপত্তা সম্পর্কে একটা সঠিক ধারণা পেলাম। খাদ্য নিরাপত্তা মানে শুধু পর্যাপ্ত অনেক খাদ্য, অনেক মজুদ তা নয়। খাদ্য নিরাপত্তার সাথে আসলে নিরাপদ খাদ্য, মানুষের সুস্থতা, কর্মময় জীবন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে প্রয়োজনীয়তা, বিষয়টির প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধন করতে হবে। তাহলে ক্ষুধা, দারিদ্র্য, খাদ্য নিরাপত্তা, এই যে তিনটা বিষয়ের কথা, এটা সারা পৃথিবীতে এখন এটা একটা বিশাল চ্যালেঞ্জ। সারা পৃথিবীতে এই নিরাপত্তা নিশ্চিত করাটা এখন একটা বড় ঝুঁকির মধ্যে আমরা আছি। বিশ্ব খাদ্য নিরাপত্তার জন্য এটা একটা বড় ঝুঁকি। এবং এই বর্তমান সাম্প্রতিক সময়ে আমরা যে পরিস্থিতি পার করছি সেটার পরবর্তী সময়ে আমরা হয়তো একটা কঠিন সময়ের দিকে হয়তো যাচ্ছি। সেটাকে মোকাবিলা করবার জন্য আমাদেরকে অবশ্যই আমরা খাদ্য নিরাপত্তার যে বিষয়গুলোর কথা বললাম সেই বিষয়গুলোর প্রতি আমাদের নজর বাড়াতে হবে। এবার আমরা আমাদের শিখন ফলের দ্বিতীয় অংশ, খাদ্য নিরাপত্তার বিভিন্ন দিক সম্পর্কে যে আমরা বলেছিলাম সেটার আলোচনার দিকে যাচ্ছি। খাদ্য নিরাপত্তার বিভিন্ন দিকের মধ্যে আমরা 4টা বিষয় দেখতে পাচ্ছি। একটি হচ্ছে নিশ্চিত বা করণ দিক সমূহ, যেটাকে আমরা বলছি ক্যাটাগরিক্যাল বা নিশ্চিত করণ দিক সমূহ, ডাইমেনশন। দ্বিতীয় যে বিষয়টির প্রতি আমরা দেখতে পাচ্ছি খাদ্য নিরাপত্তার, সেটি হচ্ছে সামাজিক প্রাতিষ্ঠানিক দিক সমূহ, সোশিও অর্গানাইজেশনাল ডাইমেনশন। 3 নম্বর হচ্ছে ব্যবস্থাপকীয় দিক সমূহ, ম্যানেজারিয়াল ডাইমেনশন। 4 নম্বর হচ্ছে অবস্থা সম্পর্কিত দিক সমূহ, সিচুয়েশন রিলেটেড ডাইমেনশন। তাহলে এই 4টা বিষয়ের মধ্যে আমরা আজকে যে আলোচনাটা বিশদভাবে করবো সেটা হচ্ছে প্রথম বিষয়টি কি, নিশ্চিত বা পরম দিক সমূহ। নিশ্চিত বা পরম দিক সমূহ বলতে বা এই নির্ণায়কটি নির্ণায়ককে এই কাঠামোটা প্রভাবিত করে। একটি হচ্ছে ভৌত, ভৌত কথাটার মানে আমি আগে বলেছি বাস্তব বা ফিজিক্যাল। আরেকটি হচ্ছে সময়গত, টেম্পোরাল, এটা প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগকে প্রধানত ইন্ডিকেট করে। তো ভৌত যে নির্ণায়কের কথা আমরা বলছি, ভৌত নির্ণায়ক খাদ্য প্রবাহ ধারণার সাথে সম্পর্কিত, এটা বাস্তব, ফিজিক্যাল। এই খাদ্য প্রবাহ ধারণাটি আবার 3টি উপাদানকে প্রভাবিত করে। এর প্রথমটি হচ্ছে খাদ্যের পর্যাপ্ততা, ফুড অ্যাভেলেবিলিটি। দ্বিতীয়টা হচ্ছে খাদ্যের ক্রয়যোগ্যতা, ফুড অ্যাক্সেসিবিলিটি। 3 নম্বর হচ্ছে খাদ্যের উপযোগিতা, অর্থাৎ ফুড ইউজ। তাহলে আমরা পর্যায়ক্রমে 1 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি, খাদ্যের পর্যাপ্ততা। কোনো দেশে বা রাষ্ট্রে খাদ্যের পর্যাপ্ততা তখনই নিশ্চিত হয় যখন সে দেশে চাহিদার তুলনায় খাদ্যের যোগান বেশি থাকে, বা সে সময় যে পরিমাণ ব্যক্তিবর্গের চাহিদা থাকে তার চাইতে সামগ্রিক উৎপাদনটা যখন বেশি থাকে তখন আমরা দেখছি সেখানে খাদ্যের যে পর্যাপ্ততা সেটা অ্যাভেলেবেল থাকে। তো
খাদ্যের প্রাপ্যতা বলতে আসলে ব্যক্তি এবং পরিবারের চাহিদার পরিপ্রেক্ষিতে যদি পর্যাপ্ত পরিমাণ খাদ্য প্রাপ্তি নিশ্চিত হয় তবে তাকে আমরা বলি খাদ্য পর্যাপ্ততা। উন্নত দেশগুলোতে খাদ্য নিরাপত্তা যত সহজে আমরা অর্জন করতে দেখি, কারণ সেখানে জনসংখ্যা বৃদ্ধির হার কম থাকে, মানুষের মজুরির হার অনেক বেশি, উচ্চ প্রযুক্তি সম্পন্ন অর্থনীতি এবং মানুষের সঞ্চয় বিনিয়োগ প্রবণতা বেশি থাকার কারণে সে সকল দেশে খাদ্য নিরাপত্তাটা আমাদের মতো উন্নয়নশীল বা দরিদ্র দেশে যেভাবে বিঘ্নিত হচ্ছে সেভাবে হয় না। যেখানে আমাদের মতো এশিয়ার জনবহুল দেশগুলো, আফ্রিকার দেশগুলো জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি, শিক্ষার হার কম, প্রযুক্তি ব্যবহারে তেমন একটা উন্নত নয়, নিম্ন মানসম্পন্ন জনশক্তি, নিম্ন মজুরি, সেখানে যেখানে খাদ্য প্রাপ্তিটাই অনেকটা অনিশ্চয়তার মধ্যে থাকে, সেখানে পুষ্টিকর খাদ্য, ভালো খাদ্য এবং সেটা শরীরকে কতটুকু কর্ম সুস্থ রাখছে সেই বিষয়টিকে নিশ্চিত করা অনেক বেশি কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বলি যে বাংলাদেশে কিন্তু বেশ অনেকদিন আগে কৃষিতে একটা বিশাল রেভলিউশন ঘটে গেছে এবং সেখানে কৃষিতে আমরা জৈব প্রযুক্তির ব্যবহার দেখতে পাচ্ছি, আইসিটির ব্যবহার হচ্ছে এবং বাংলাদেশের খাদ্যশস্য উৎপাদনে আমরা কিন্তু সফল। তো সেই প্রেক্ষাপটে যে হারে আমরা কৃষিতে বিপ্লব ঘটিয়েছি, উৎপাদন বৃদ্ধি করেছি, জনসংখ্যাও কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হারও কিন্তু অনেক বেশি। প্রাকৃতিক সম্পদ, বিদ্যমান সম্পদের অনেক কিছুই ধ্বংসপ্রাপ্ত হয়েছে, দেশের আয়তন তো বৃদ্ধি পায়নি কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে উৎপাদন বৃদ্ধি পেলেও আমাদের কিন্তু খাদ্য আমদানি বন্ধ নেই। আমরা কিন্তু প্রতি বছরই বিশাল পরিমাণ খাদ্যশস্য বিদেশ থেকে আমদানি করছি, অর্থাৎ খাদ্যের ঘাটতি কিছুটা হলেও আমাদের রয়েছে এবং সেটা সময়ের সাথে সাথে বাড়ছে, কারণ মানুষের চাহিদা বাড়ছে। উৎপাদন যতই হোক না কেন, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সে চাহিদাটা কিন্তু কোনো অংশে থেমে নেই। তাহলে এখানে আবাদযোগ্য জমির পরিমাণও কিন্তু আমাদের আস্তে আস্তে কমে যাচ্ছে। তো আগামী সময়গুলোতে আসলে খাদ্যের প্রাপ্যতা কতটুকু নিশ্চিত করা যাবে এবং এটাকে নিশ্চিত করবার জন্য আমাদের কি কি পদক্ষেপ বা কি কি উদ্যোগ গ্রহণ করলে আমরা খাদ্য নিরাপত্তা হুমকির মধ্যে পড়বো না, সেই বিষয়ে অবশ্যই আমাদের নজর দিতে হবে। এখন আমরা যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে খাদ্যের প্রাপ্যতা বা পর্যাপ্ততাকে আমরা যদি বিষয়টিকে যদি আমরা কোনোভাবে বাধাগ্রস্ত না করে নির্বিঘ্ন রাখতে চাই তাহলে এটি কতগুলো নির্ধারকের উপর নির্ভরশীল। প্রথমটা হচ্ছে মোট দেশজ উৎপাদন, দেশের মোট ডোমেস্টিক প্রোডাকশন যেটা আমরা বলছি। সেক্ষেত্রে অবশ্যই আমাদের যদি জিডিপি বৃদ্ধি পায়, আমাদের খাদ্যের উৎপাদন যদি বৃদ্ধি পায় অভ্যন্তরীণ, তাহলে প্রাপ্যতা অবশ্যই নিশ্চিত হবে। তবে এক্ষেত্রে আমাদের জাতীয় সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। তাছাড়া সঞ্চয় বৃদ্ধি পেলে আমাদের বিনিয়োগ বৃদ্ধি পায়। পাশাপাশি সরকারের তরফ থেকে যদি সহজলভ্য ঋণ প্রদান করা হয়, উৎপাদন ক্ষেত্রে ভর্তুকি প্রদান করা হয় এবং খাদ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কৃষক বিভিন্ন কারণে অনেক সময় কৃষক ভালো দাম পায় না, ফসল তার ক্ষেতের ফসল তাকে পাচ্ছে না বিভিন্ন সমস্যার কারণে, সেক্ষেত্রে সরকার যদি তার নির্দিষ্ট দামে তার কাছ থেকে ফসলটি বা দ্রব্যটি ক্রয় করে নেয় তাহলে সেই ক্ষতির মুখ থেকে ফিরে আসবে। এছাড়া উৎপাদিত পণ্য সংরক্ষণের অভাবেও কিন্তু আমাদের অনেক কৃষক অনেক সময় ভালো ফসল উৎপাদন করলেও তার সংরক্ষণের অভাবে ভালো দাম পায় না। সেক্ষেত্রে পর্যাপ্ত সংরক্ষণ এবং গুদামজাতকরণের ব্যবস্থা যদি করা সম্ভব হয় তাহলে অবশ্যই আমাদের মোট দেশজ উৎপাদন আমরা বৃদ্ধি করতে পারব। তখনই কিন্তু আমাদের এই যে খাদ্যের প্রাপ্যতার ঝুঁকি সেটা হ্রাস পাবে। 2 নম্বর হচ্ছে মজুদ, স্টক। তো অবশ্যই আমরা খাদ্যের প্রাপ্যতাটাকে তখনই নিশ্চিত করতে পারবো বা পর্যাপ্ততাকে তখনই নিশ্চিত করতে পারবো যখন দেশে পর্যাপ্ত পরিমাণ মজুদ থাকবে। এবং এই মজুদটা 2 ভাগে হতে পারে। একটা হচ্ছে আভ্যন্তরীণ প্রোডাকশন অনেক বেশি ফেলছে, সেক্ষেত্রে প্রয়োজন মেটাবার পরে উদ্বৃত্ত আছে, সেটা একটা বিষয়। আর দ্বিতীয়টি হচ্ছে বিদেশ থেকে আমরা যে আমদানি করি সেটাও কিন্তু খাদ্যের মজুদকে প্রভাবিত করছে। তাহলে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয়ভাবে যদি আমরা খাদ্যের মজুদকে বৃদ্ধি করতে পারি তাহলে অবশ্যই আমাদের খাদ্যের যে প্রাপ্তিটা, খাদ্যের যে প্রয়োজন সেটার কিন্তু কোনো ঘাটতি হবে না। 3 নম্বর নিট আমদানি, নেট ইম্পোর্ট। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে উৎপাদন হচ্ছে সেটা যথেষ্ট নয়, দেশের সামগ্রিক চাহিদার পরিপ্রেক্ষিতে উৎপাদিত পণ্যের যোগান অনেক সময় সংকুচিত হচ্ছে।
সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে চাহিদা ক্রমবর্ধমান বাড়ছে। তো এই অভ্যন্তরীণ উৎপাদন হ্রাস এবং দেশের ভিতরে বিদ্যমান জনগোষ্ঠীর ক্রমাগত চাহিদা বৃদ্ধির কারণে আমরা অনেক সময় বিদেশ থেকে খাদ্য আমদানি করছি। খাদ্য আমদানি নিট আমদানিটা যদি আমরা বাড়াতে পারি, দেশে যে কোনো দুর্যোগ, আজকে যে দুর্যোগের মধ্যে আমরা আছি সে সময় কিন্তু আমাদের তবে খাদ্যের ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, বা খাদ্য প্রাপ্তিতে কোনো রকম অনিশ্চয়তাটা থাকবে না। 4 নাম্বার, সাহায্য বলতে এখানে আমরা দরিদ্র উন্নয়নশীল দেশ হিসেবে অনেক সময় আমরা বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হই, এবং এই দুর্যোগ প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুই ধরনের হতে পারে। এই ধরনের দুর্যোগ মোকাবেলায় কখনো কখনো আমরা উন্নত দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে সাহায্য প্রাপ্তি, যেটা খাদ্য সাহায্য অনেক সময় পাচ্ছি, খাদ্য সাহায্য প্রাপ্তি আমাদের অনেক সময় হচ্ছে। তো সেটা যদি পর্যাপ্ত পরিমাণে হয়, তাহলে সেই সময়ের জন্য ওই দেশে খাদ্যের ঘাটতি হওয়ার সম্ভাবনা কম থাকে। প্লাস যেটা নিট বৈদেশিক বাণিজ্য, নিট ফরেন ট্রেড, এক্ষেত্রে অবশ্যই আমরা যদি এমন একটা পরিস্থিতির মধ্যে দেশকে পরিচালিত করতে পারি যেখানে আমাদের আমদানির পরিমাণ অপেক্ষা রপ্তানির পরিমাণ, এক্সপোর্টের পরিমাণ যদি আমরা বাড়াতে পারি, আমাদের আভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির ফলে সেটা সম্ভব, এবং এটা যদি বৃদ্ধি করা সম্ভব হয় তাহলে আমাদের কিন্তু দেশের মূলধন সঞ্চয় গঠন যেটাকে আমরা বলছি সেটাও কিন্তু নেট ফরেন বাণিজ্য বা এক্সপোর্ট বৃদ্ধির সাথে সাথে কিন্তু বৃদ্ধি পাবে, যেটা আমাদের খাদ্যের প্রাপ্যতাটাকে অনেকাংশেই প্রভাবিত করবে। যেহেতু আমাদের মতো দেশগুলোতে প্রায় খাদ্য ঘাটতি লেগে থাকে, তাই আমাদের এই নিট বৈদেশিক বাণিজ্য ক্ষেত্রে রপ্তানি বৃদ্ধি করে আমদানিটাকে কিছুটা সংকুচিত করতে পারলে খাদ্যের পর্যাপ্ততা বা খাদ্য ঝুঁকি যেটা সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খাদ্যের পর্যাপ্ততা যে বিষয়গুলোর উপর নির্ভরশীল, বা যে বিষয়গুলো দিকে যদি আমরা খুব শক্তভাবে আমরা নজরদারি করতে পারি, তাহলে অবশ্যই খাদ্যের প্রাপ্যতা দেশে নষ্ট হয় না বা ভারসাম্যটা থাকে। 2 নম্বর, খাদ্যের ক্রয়যোগ্যতা, এটা আমরা বলেছিলাম ফুড অ্যাক্সেসিবিলিটি। খাদ্যের ক্রয়যোগ্যতার বিষয়টি নিশ্চিত করবার ক্ষেত্রে যে বিষয়টির দিকে নজর দিতে হয় সেটা হচ্ছে যে পর্যাপ্ত সম্পদ, প্রয়োজনীয় ক্যালোরি ও পুষ্টিকর খাদ্যের সংস্থান। যখন কোনো ব্যক্তি বা পরিবারে পর্যাপ্ত পরিমাণ সম্পদ থাকবে, তখনই কিন্তু সে তার 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 যে সামর্থ্য বা যোগ্যতা সেটার মাধ্যমে কিন্তু তখন সে খাদ্য ক্রয় করতে পারে। আরেকটা হচ্ছে যে খাদ্যদ্রব্য ক্রয়ে ব্যক্তির সামর্থ্য যখন থাকবে, তখনই কিন্তু সে প্রয়োজনীয় ক্যালোরি ও পুষ্টিকর খাদ্যের সংস্থান সেটা করতে পারবে। তো সেজন্য অবশ্যই ব্যক্তি বা পরিবারের কাছে পর্যাপ্ত পরিমাণ সম্পদ থাকাটা অনেক বেশি জরুরি। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে উৎপাদন এবং বিপণনে যদি জনগণ অংশগ্রহণই করতে না পারে, অর্থাৎ দেশে প্রচুর উৎপাদন হচ্ছে, উৎপাদিত দ্রব্য যখন বিক্রি হচ্ছে তার দাম যদি আকাশচুম্বী হয়, তাহলে কিন্তু অধিক উৎপাদন হয়ে কোনো লাভ হবে না। তাহলে অধিক উৎপাদনের পাশাপাশি জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে দ্রব্য ক্রয় বিক্রয়ে অংশগ্রহণ করতে পারে, এবং সেটা অবশ্যই তার সামর্থ্যের মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু আমাদের পক্ষে খাদ্যের যে ক্রয়যোগ্যতা সেটাকে নিশ্চিত করা সম্ভব হবে। তবে আমাদের মতো দেশে উন্নয়নশীল দেশগুলোতে বা দরিদ্র দেশগুলোতে খাদ্যের ক্রয়যোগ্যতা অনেক ক্ষেত্রে নিশ্চিত করা সম্ভব হয় না। তার কিছু কারণ আছে, যেমন একটা হচ্ছে যে বেশিরভাগ কৃষকেরই জমির পরিমাণ কম, স্বল্প উৎপাদনশীল জমি, এই জমিতে চাষাবাদ করে সে নিজের জীবিকা নির্ভর করতে পারে না। সেক্ষেত্রে সে উক্ত সম্পদ বিক্রি করে তার হাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকে না। সো অর্থ যেহেতু থাকে না বা দ্রব্য সামগ্রী ক্রয়ের সামর্থ্য সে হয় না। 2 নম্বর আরেকটা সমস্যা, সেটা হচ্ছে যে উৎপাদন কার্য পরিচালনা করবার জন্য তার যে কৃষি উপকরণ প্রয়োজন, ক্রয় করা প্রয়োজন, তার জন্য পর্যাপ্ত কৃষি ঋণের যথেষ্ট অভাব রয়েছে। সময় মতো পর্যাপ্ত স্বল্প সুদের কৃষি ঋণ ক্ষেত্রে তারা পাচ্ছে না, সেটা একটা বড় বিষয়। এবং 3 নম্বর হচ্ছে খাদ্যদ্রব্য বৃদ্ধি, সেটা একটা বেশ ইম্পর্টেন্ট বিষয়। যেহেতু তাদের উৎপাদন ক্ষমতা কম, যে জমির পরিমাণ কম, অনেক ক্ষেত্রে তারা প্রান্তিক ভূমিহীন কিংবা বর্গা চাষী, সেক্ষেত্রে তাদের কিন্তু মজুরি এমনিই কম, তারা পাচ্ছেই কম। সেই ক্ষেত্রে তাদের পক্ষে কিন্তু দ্রব্যমূল্য যখন বৃদ্ধি পাচ্ছে, তখন কিন্তু সেই অনুসারে তাদের পক্ষে উৎপাদন করাও আমার সম্ভব হচ্ছে না। কৃষি উপকরণের দাম
দামও অনেক সময় বাড়ছে, কিন্তু তাদের পক্ষে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে উৎপাদিত দ্রব্য ক্রয় করা সম্ভব হয় না। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ক্ষুদ্র প্রান্তিক কৃষক যারা ভূমিহীন কৃষক বা বর্গা চাষি, এরা নানাবিধ সমস্যায় থাকলে অনেক ক্ষেত্রে সরকারি বা বেসরকারি পর্যায়ে সাহায্য সহযোগিতাগুলো এদের পর্যায়ে পর্যন্ত অনেক সময় আসতে পারে না, নানাবিধ জটিলতার কারণে। ফলে সরকারি ও বেসরকারি সাহায্য সহযোগিতার অভাবে এরা অনেক সময় উৎপাদন কার্য পরিচালনা করতে ব্যর্থ হয়। সর্বশেষ যেটা বলবো যে জরুরি অবস্থা মোকাবেলা করবার জন্য আমাদের প্রয়োজনীয় সম্পদের স্বল্পতা আছে। তো যেমন বন্যা পরবর্তী সময়গুলোতে কৃষকের ফসল যখন নষ্ট হয়ে যাচ্ছে, পরবর্তী সময়ে যে দুর্যোগ মোকাবিলায় তার পর্যাপ্ত সম্পদ না থাকার কারণে বন্যা পরবর্তী সময়গুলোতে টিকে থাকাটাই তার জন্য কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে বাজার থেকে দ্রব্য সামগ্রী ক্রয়ের মধ্যে যোগ্যতা বা সামর্থ্য কোনোটাই তার থাকে না। তো এই ধরনের নানাবিধ সমস্যার কারণে খাদ্যের নিরাপত্তার যে দ্বিতীয় বিষয়টা, খাদ্যের ক্রয়যোগ্যতা, অর্থাৎ অনেক উৎপাদন হচ্ছে কিন্তু লোকে কিনতে পারছে না, ক্রয়যোগ্যতাটা নেই, সেই জায়গাটা অনেক সময় নিশ্চিত হচ্ছে। 3 নাম্বার, খাদ্য ব্যবহার বা ফুড ইউজ, খাদ্যের উপযোগিতাও বলতে পারি এটা। অর্থাৎ আমরা যে খাদ্যটা গ্রহণ করছি সেটা আমাদের শরীরের জন্য কতটুকু পুষ্টিকর, নিরাপদ, এবং এটা আমাদের শরীরকে কর্মঠ সুস্থময় জীবন দিচ্ছে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে আমরা একটা জিনিস একটু খেয়াল করি জায়গাটায়, যেটা হচ্ছে যে লোকের আর্থিক সামর্থ্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। খাদ্য ও পুষ্টি, খাদ্য এবং পুষ্টি নিশ্চিত করছে কিনা সেটা যদি নিশ্চিত হয় তাহলে সুস্বাস্থ্য অবশ্যই পাচ্ছি, আর সেটা যদি নিশ্চিত হয় তাহলে কর্মক্ষমতা অর্জন করতে পারছি। খাদ্য ব্যবহারে আমরা আসলে 4টা জিনিসের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। খাদ্য ব্যবহারে আমাদের যে খাদ্য তালিকা হচ্ছে আমরা খাদ্যটা গ্রহণ করা উচিত, সেক্ষেত্রে আমরা যেই ধরনের খাদ্য গ্রহণ করতে পারবো বা পাচ্ছি, যেটা আমাদের জন্য প্রয়োজন, তারপরে আমাদের আর্থিক সামর্থ্য আছে, সেই খাদ্যটা পুষ্টি মানসম্পন্ন, সুস্বাস্থ্য দিচ্ছে আমাকে, এবং সেটার কারণে আমার পক্ষে কর্মময় জীবন বা কর্মক্ষমতা অর্জন করা সম্ভব হচ্ছে। তাহলে খাদ্য ব্যবহারে যে বিষয়টা, সামর্থ্যের বিষয়টা, তাহলে এখানে যে উচ্চ সামর্থ্যবান লোক যারা, যাদের ইনকাম বেশি, আয় বেশি, তাদের পক্ষেই কিন্তু ভালো খাদ্য, পুষ্টিকর খাদ্য বা জীবন ধারণের জন্য যে ধরনের খাদ্যের প্রয়োজন সেটা গ্রহণ করতে পারছে। নিম্ন আয় সম্পন্ন লোকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাকে অনুসরণ করা সম্ভব হচ্ছে না। তাহলে খাদ্য যে গ্রহণ করি এটাকে শুধু প্রধানীকরণের জন্য না, খাদ্য গ্রহণের পেছনে অনেকগুলো কারণ কাজ করে। অনর্থের খাদ্যের কাজগুলো যেমন একটা যদি বলে দেহের ক্ষয় গুরুত্বপূর্ণ বিষয়, প্রোটিন জাতীয় খাবার আমাদের দেহের যে প্রোটিন আছে, জাতীয় খাবারগুলো দেহের ক্ষয় পূরণে সাহায্য করে, এবং এটা যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে এটা আমাদের হারিয়ে যেতে পারে। তারপরে আছে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ভিটামিন, প্রোটিন, খাদ্য, লবণ ইত্যাদি বিষয়গুলো আমাদের বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। আমরা যদি এই ধরনের খাদ্যগুলো গ্রহণ করতে না পারি আমাদের অপুষ্টিজনিত সমস্যা দেখা দিতে পারে। দেহের বৃদ্ধি সাধনের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রোটিন কিন্তু দেহের বৃদ্ধি সাধনেও সাহায্য করে। প্রোটিনের অভাবে কিন্তু অনেক সময় আমাদের শরীরের যে বৃদ্ধি, শিশুদের বৃদ্ধি, সেটা কিন্তু অনেক সময় বাধাপ্রাপ্ত হয়, মানুষের ওজন কমে যায়, চুলের চামড়া খসখসে হয়ে যায়, শিশুদের কোয়াশিয়াকর নামে এক ধরনের রোগ হয়, রোগ দেখা দেয়। শক্তি উৎপাদন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কার্বোহাইড্রেট, চর্বি জাতীয় খাবারগুলো আমাদের শক্তি, আমরা এই খাবারগুলো গ্রহণের মাধ্যমে শক্তি পাই, যেটা আমাদের পরবর্তীতে আমাদের উৎপাদন কার্য পরিচালনা করতে সাহায্য করে। এছাড়া দেহের আভ্যন্তরীণ কার্যকলাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে খাদ্যের ভূমিকা রয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আসলে খাদ্য গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র ক্ষুধা নিবারণের জন্য খাদ্য গ্রহণ করি বিষয়টা তা না। খাদ্য গ্রহণের পাশাপাশি খাদ্য আমাদের সামগ্রিক উৎপাদন প্রক্রিয়ায় আমাদের সুস্থ থাকা, আমাদের কর্মক্ষমতা অর্জন, শক্তি অর্জন, শরীরটাকে রোগ প্রতিরোধ থেকে, রোগবালাই থেকে রক্ষা করা, রোগপ্রতিরোধ বৃদ্ধি করা, ক্ষয় পূরণ, নানাবিধ কর্মকাণ্ডগুলো কিন্তু খাদ্যের মাধ্যমে মানুষ থেকে বিভিন্নভাবে হচ্ছে, যেটা একজন সুস্থ মানুষের জন্য অত্যন্ত জরুরি। তাহলে শিক্ষার্থীরা, আজকের আলোচনায় আমরা কিন্তু যে বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করলাম সেটা যদি একটু খেয়াল করো, তাহলে
প্রথমটা ছিল খাদ্য নিরাপত্তা, এবং সেই নিরাপত্তায় আমরা কি বিষয়গুলো পেয়েছিলাম, উপযোগিতা, প্রাপ্যতা, যোগ্যতা, খাদ্য সৃষ্টিশীলতা, সেটা। আর তৃতীয় অংশ ছিল খাদ্য নিরাপত্তার বিভিন্ন দিক, এবং দিকগুলোর মধ্যে আজকে আমি 1 নম্বর বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তোমাদের যে বিষয়টি আমি বলতে চাচ্ছি, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা খাদ্য নিরাপত্তা কাকে বলে, একটি প্রশ্ন। 2 নম্বর হচ্ছে খাদ্য নিরাপত্তায় খাদ্যের ক্রয়যোগ্যতা অর্জনে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এই দুটি প্রশ্নের উপর তোমরা বাসায় বসে বইয়ের সাহায্য নিয়ে উত্তরটি তৈরি করবে, এবং যখন কলেজ করবে আমরা তখন সেই উত্তরটি দেখব। তাহলে আজকের মতো আমি আমার লেকচার শেষ করছি। আগামীতে আমরা খাদ্য নিরাপত্তার যে বাকি দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং সেই আলোচনার মধ্য থেকে আমাদের আরও গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক অনুভব সৃজনশীল যে প্রশ্নগুলো আছে সেই বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।